দেখ নেক্সট কোশ্চেন পড়ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যা যা কোশ্চেন দিয়েছি তার মধ্যে এই কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য। অবশ্যই আছে এই কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্টও কোশ্চেনও। ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট বলবো, পরীক্ষায় 4 নম্বর দেবে, 4 নম্বর দেবে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য, এবং 4 নম্বরের জন্য 6টা লেখা এনাফ। আমি পড়িয়ে দিচ্ছি হয়তো একটু বেশি, ঠিক আছে তো, না 6টা তো আর এক্সামে মনে নাও থাকতে পারে, আমি সব করা পয়েন্টই মোটামুটি বলে দিচ্ছি। ঠিক আছে, যে কোশ্চেনটা আছে থাক, কোনো অসুবিধা নেই। প্রথম পয়েন্ট, তাহলে প্রথমে যখন অ্যান্সারটা লিখবি কীভাবে লিখবি জানিস তো, শোনে নেয়। এদিক শোন, যখনই পরীক্ষায় কোশ্চেন দেবে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য লেখো, প্রথমে লিখে নিবি হস্তান্তরযোগ্য দলিল কাকে বলে। এক্সামে অবশ্যই লিখবি হস্তান্তরযোগ্য দলিল কাকে বলে, লিখবি 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী এটাকে বলে হস্তান্তরযোগ্য দলিল, লিখে নিবি হস্তান্তর দলিল কাকে বলে। তারপর লিখবি হস্তান্তরযোগ্য দলিলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি নিচে আলোচিত হলো। ঠিক আছে, উল্লেখযোগ্য, প্রথমে সংজ্ঞা লিখতেই হবে, কিন্তু ফুল মার্কস পেতে গেলে সংজ্ঞা লিখতে হবে, তো লিখে নিলি। তারপর বৈশিষ্ট্যগুলো একটা করে লেখা আরম্ভ করবো। প্রথমে হস্তান্তরযোগ্য দলিল, এখানে পয়েন্ট কি বলেছিস তো, হ্যাঁ, হস্তান্তরযোগ্য দলিলের প্রথম যে বৈশিষ্ট্যটা, প্রথম পয়েন্টটা লিখবো হচ্ছে লিখিত ও স্বাক্ষরিত। ঠিক আছে, হস্তান্তরযোগ্য দলিলের যে প্রথম বৈশিষ্ট্যটা লিখবো লিখিত ও স্বাক্ষরিত। লিখিতকে ইংরেজিতে কি বলে, রিটেন। ঠিক আছে, আর একটা হচ্ছে স্বাক্ষরিতকে ইংরেজিতে কি বলবো, সিগনেচার থাকবে। একটা লিখিত হতে হবে হস্তান্তরযোগ্য দলিল, তোকে অবশ্যই, আরে হস্তান্তরযোগ্য দলিল এতক্ষণ যে বোঝাচ্ছিলাম কি, এটা তো লিখিত হতেই হবে। ঠিক আছে, আর একটা কি, এটা সিগনেচার থাকতে হবে। পুরো ব্যাপারটা বলে দিই, বলে দেবো আমরা হস্তান্তরযোগ্য দলিলের যে ফরম্যাটটা কেমন হয় সেটাও দেখাবো। বলছে প্রতিটা হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই লিখিত এবং সিগনেচার হতে হবে। মুখের কথার কোনো দাম নেই, মুখের কথার কোনো দাম নেই, অর্থাৎ মৌখিক হলে চলবে না। হস্তান্তরযোগ্য দলিল কি হতে হবে, পুরো মাথাটা ফার্স্ট পয়েন্টটা দিতেই হবে, মেন পয়েন্ট, হস্তান্তরযোগ্য দলিল লিখিত হতে হবে। আরে কিছুদিন আগে করলি অ্যাকাউন্টেন্সি করলি বিল অফ এক্সচেঞ্জ, ওটা কি মুখে বললে হতো, তো লিখে দিতে হতো, লেখা এবং সাইন দুটো হতেই হবে, তো নরম কমন জিনিস। হস্তান্তরযোগ্য দলিল তোমার লিখিত হতে হবে এবং স্বাক্ষরিত হতে হবে, যেমন চেক, চেক তো লিখতে হবে বা সিগনেচার করতে হবে, বুঝতেই পারছিস তোরা। তো কোনো রকম মৌখিক চলবে না। যেমন যেটা বলছিলাম, চেকে আমানতকারী স্বাক্ষর থাকবে, বোঝা গেল। আমানতকারী মানে বুঝতে পারছিস, ধর আজকে ধর চেকে তো আমি ধর ব্যাংকের থেকে টাকা তুলতে চাই, তাহলে চেকে তো সিগনেচার করতেই হবে, আমানতকারী স্বাক্ষর থাকে। তারপর প্রতিশ্রুতিপত্র মানে প্রমিসারি নোটে দেনাদারের স্বাক্ষর থাকে, দেনাদার, দেনাদারকে মানে বুঝতে পারছি কাস্টমার, ডেটার্স। আর বাণিজ্যিক হুন্ডিতে, বাণিজ্যিক হুন্ডি মানে বিল অফ এক্সচেঞ্জ, দুজনের স্বাক্ষর থাকে। ভাব, বাণিজ্যিক হুন্ডিতে তো কজনের স্বাক্ষর থাকবে, একজন টাকা পাবে একজন টাকা দেবে, বুঝতেই পারছি। এখানে কি বলেছে, একজন গ্রাহক আর একজন দেনাদার। গ্রাহক মানে যে গ্রহণ করবে চেকটা, আর দেনাদার মানে যার কাছে টাকা পাবে, এই দুজন স্বাক্ষর থাকবে। হ্যাঁ, ওই আর কি, একই ব্যাপার। আর স্বাক্ষরবিহীন চেক মানে যদি কোনো চেকে যদি সিগনেচার করা না থাকে, বলছে স্বাক্ষরবিহীন চেক মানে উইদাউট সিগনেচার চেক, ঠিক আছে তো। তারপর হচ্ছে প্রতিশ্রুতিপত্র, বাণিজ্যিক হুন্ডি অর্থহীন। যদি চেকে যদি সিগনেচার করা না থাকে, প্রমিসারি নোটে যদি সিগনেচার করা না থাকে, বিলে যদি সিগনেচার করা না থাকে, সেই তাহলে সেইগুলোর কি কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নেই। তাহলে প্রথম পয়েন্টটা বুঝতে পারলি, আমি এই জন্য বুঝতে পারলি তো, নিজের মতন করে লিখতে হবে, এটা বুঝিয়ে দিলাম। কোনো ব্যাপার নেই, বইয়ের লেখা লিখতে হবে, নিজের মতন লিখতে পারলেই হলো। তাহলে হস্তান্তরযোগ্য তোমার ট্রান্সফার, আচ্ছা কি মনে হয় এই যে হস্তান্তরযোগ্য দলিল, এটা কি হস্তান্তর করা যায়? বলে স্যার নামেই তো বলছে হস্তান্তরযোগ্য, নামই তো বলছে হস্তান্তরযোগ্য, হস্তান্তর করা যাবে। তো বলছে এই দলিলের মেন বৈশিষ্ট্য বলতে পারি হস্তান্তরযোগ্যতা। নগদ টাকার মতো এই হস্তান্তরযোগ্য দলিলগুলি অতি সহজে যে কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যায়। নগদ টাকা যেমন কাউকে আমি দিয়ে দিতে পারবো, হস্তান্তর করতে পারবো। আরে আমার পকেটে 500 টাকার নোট আছে, আমি কাউকে দিয়ে দিলাম, কেউ আমাদের টাকা পাই তাকে দিয়ে দিলাম, তো হস্তান্তরিত করলাম। দলিলও হস্তান্তর করা যায়। সাধারণত পৃষ্ঠাঙ্কন ও অর্পণের মাধ্যমে এটি হস্তান্তরযোগ্য। পৃষ্ঠাঙ্কনটা আমরা পড়বো পরে, আর আলোচনা করছি, সমস্ত শর্ট নোট যখন পড়বো তখন আমরা আলোচনা করবো পৃষ্ঠাঙ্কনটা নিয়ে। দুটো পয়েন্ট হলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে না এই হস্তান্তরযোগ্য দলিলে কিছু অনুমান করা হয়। অনুমান কি ইংরেজিতে বলে প্রিজামশন, ঠিক আছে। কিছু অনুমান করে, কি কি অনুমান করা হয় একটা করে বলছি। তারিখ,
মানে হস্তান্তরযোগ্য দলিলে কিছু কিছু তোকে অনুমান করতে হয়, সেই অনুমানকে প্রথমেই হচ্ছে তারিখ। তা তারিখটা কি বলছে, প্রতিটা কি মনে হয় হস্তান্তরযোগ্য দলিল যে লিখবো ওখানে কি ডেট থাকা উচিত কি উচিত না, কি মনে হয়? অবশ্যই ডেট থাকবে। তো বলছে প্রতিটা হস্তান্তরযোগ্য দলিলেই একটি তারিখ থাকে যে তারিখে দলিলটি তৈরি করা হয়েছে, ঠিক আছে তো বলে ধরে নেওয়া হয়। আর ওই তারিখ থেকে দলিলেই উল্লিখিত সময় অনুসারে দলিলের মেয়াদপত্তির দিন, মানে মেয়াদপত্তি মানে ম্যাচুরিটি, বিলের অঙ্ক যারা করেছে তারা জানি ম্যাচুরিটি পিরিয়ড বলে একটা টাইম থাকে। আমি বললাম কাউকে বললাম আজকে একটা লিখলাম, আজকে একটা বিল লিখলাম, বিল লিখে আমি বললাম আজ থেকে 3 মাস পর দেবো, তো ম্যাচুরিটির দিন 3 মাস পর হবে। যদিও ডেজ অফ গ্রেসের একটা কনসেপ্ট থাকে। সাপোজ আজকে আমি সুমনের নামে একটা বিল লিখলাম, আমি বললাম তোকে 3 মাস পর টাকা দেবো, ও 3 মাস পর বিলটা নিয়ে আমার কাছে চলে আসলো। 3 মাস পর নিয়ে আসলে আমি টাকা দেবো না, 3 মাস আরো 3 দিন এক্সট্রা গ্রেস দিতে হয় 3 দিনে, যেটা আমরা অ্যাকাউন্টে শিখেছিলাম। তাহলে বোঝা গেল তো। তো এখানে বলেছে প্রতিটা হস্তান্তরযোগ্য দলিলেই কিন্তু তোমার কি থাকবে, তারিখ থাকবে। আর ওই তারিখ থেকে দলিলে উল্লিখিত সময় অনুসারে দলিলের মেয়াদপত্তির দিন ঠিক হয়, যেটা বললাম বোঝালাম। আজকে আমি বিল লিখলাম, আমি বললাম 3 মাস পর টাকা দেবো, সঙ্গে মেয়াদপত্তির দিন একটা থাকবে, মেয়াদপত্তির দিন মানে ম্যাচুরিটি ডেট। বোঝা যাচ্ছে তো গল্পটা? আচ্ছা, নেক্সট বলেছে কি প্রতিদান মানে কনসিডারেশন। প্রতিটি হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে দলিলটি প্রতিদানের বিনিময়ে প্রস্তুত হয়েছে। আমি তোকে কেন দলিল দেবো, আমি কেন তোর নামে দলিল লিখবো? আরে ও যদি আমাকে টাকা না পায়, তুই আমাকে টাকা না পাস, আমি কখনো দলিল লিখে দেবো? নিশ্চয়ই প্রতিদান আছে, তোর কাছ থেকে কিছু নিয়েছি তার বদলে তোকে কিছু দেবো, প্রতিদান কনসিডারেশন। আজকে আমি তোকে পড়াচ্ছি, তার বদলে তোর থেকে পেমেন্ট নিচ্ছি, এটাকে প্রতিদান বলে, ঠিক আছে তো। তো এখানে বলেছে প্রতিটি হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে দলিলটি প্রতিদানের বিনিময়ে প্রস্তুত হয়েছে, ঠিক আছে, স্বীকৃত হয়েছে, পৃষ্ঠাঙ্কন করা হয়েছে বা হস্তান্তর করা হয়েছে, ঠিক আছে বলেছে। হস্তান্তরের সময় টাইমটা কি, এই দলিলটা হস্তান্তর করবো তার টাইমটা কি? হস্তান্তরযোগ্য দলিল হস্তান্তর করা হলে ধরে নেওয়া হয় যে মেয়াদপত্তির আগেই দলিলটি হস্তান্তর করা হয়েছে, নর্মাল ব্যাপার। আর একটা পয়েন্ট বলতে পারিস তুই স্ট্যাম্প, ঠিক আছে, স্ট্যাম্পের ব্যবহার। চেক ছাড়া অন্যান্য হস্তান্তরযোগ্য দলিলেই উপযুক্ত মূল্যে স্ট্যাম্প ব্যবহার করতে হয়। আচ্ছা, তোরা চেক দেখেছিস তো, চেকে কখনো স্ট্যাম্প থাকে? কিন্তু হস্তান্তরযোগ্য দলিল মানে যে বলতে পারিস তুই প্রমিসারি নোট বল, তারপর বিল বল, বিলে অবশ্যই স্ট্যাম্প থাকে। বিল অফ এক্সচেঞ্জে অঙ্ক যদি করতি, মানে অঙ্ক যখন করেছি ওখানে দেখবি, মানে ছবিটা দেখবি ভালো করে, বাড়িতে বই খুলে দেখবি স্ট্যাম্প থাকে, ঠিক আছে, ঠিক আছে, বিল অফ এক্সচেঞ্জ স্ট্যাম্প থাকে। আমি সব বলবো আস্তে আস্তে, তার মানে বোঝা গেল তো। এই কটা পয়েন্ট বললাম। আচ্ছা, আর একটা পয়েন্ট বলতে পারো, অনুমানটা হয়ে গেল। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে কটা পয়েন্ট বললাম? 3টে পয়েন্ট। কি কি পয়েন্ট বললাম বল? লিখিত, স্বাক্ষরিত, হস্তান্তর যোগ্যতা, অনুমান, 3টে পয়েন্ট বললাম। ভাব, অনুমানের মধ্যেই কতগুলো পয়েন্ট বলে দিলাম। অনুমানের মধ্যে কটা পয়েন্ট বললাম? তারিখ বললাম, প্রতিদান বললাম, হস্তান্তরের সময় বললাম, আর স্ট্যাম্প বললাম, 4টে বললাম। 3টে পয়েন্ট হয়ে গেল কিন্তু আমার। আর এই পয়েন্টটা দিয়ে আমার অনেক বড় পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। 4 নম্বর, জনপ্রিয়তা। হস্তান্তরযোগ্য দলিল অনেক জনপ্রিয়তা আকার লাভ করেছে। দেখ ব্যাপারটা কি বলছে, সহজে হস্তান্তর করা যায় এবং খুব তাড়াতাড়ি দেনাটা, আমার কাছে কেউ টাকা পায় সেই টাকাটা শোধ করতে পারো খুব তাড়াতাড়ি। মাধ্যম হিসেবে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে হস্তান্তরযোগ্য দলিল খুবই জনপ্রিয়। ম্যাক্সিমাম যে কমার্শিয়াল ট্রানজাকশন হয় সেখানে বড় বড় অঙ্কের লেনদেনে হস্তান্তরযোগ্য দলিল অপরিহার্য। দেখ সবাইকে টাকা দিতে পারবে না, ইমিডিয়েটলি টাকা দিতে পারবে না, কিন্তু দলিল তো দিতেই পারবে। তো এটা সবচেয়ে অনেক এখন বর্তমানে খুব জনপ্রিয়তা লাভ করেছে, পপুলারিটি পেয়েছে অনেক। আজকে আমার কাছে কেউ টাকা পায়, আমি তাকে টাকা দিতে পারছি, 2 লাখ টাকার মাল কিনেছি, আমার কাছে এখন টাকা দেওয়া সম্ভব না, আমি বলছি 3 মাস পর দিতে পারবো, আমি একটা লিখে দিলাম, দলিল দিয়ে দিলাম, হয়ে গেল। এটা খুব জনপ্রিয়তা লাভ করেছে। এবার ও কি করবে, ওই দলিলটা নিয়ে চলে যাবে, ওর পরিচিত কাউকে দেবে, আর না হলে ব্যাংকে নিয়ে চলে গেল দলিলটা, ব্যাংক দিয়ে দিল, ব্যাংক ভাঙিয়ে দিয়ে দিল, টাকা পেয়ে গেল, অসুবিধা হলো না। টাকার দরকার, টাকা পেয়ে গেল। সব বিল অফ এক্সচেঞ্জে ছিল, এগুলো সব বিল অফ এক্সচেঞ্জে ছিল, হয়ে গেল জনপ্রিয়তা। তারপর কি পয়েন্ট বলতে পারি আমরা? নগদ টাকার সমান, ঠিক আছে। কি বলতে পারি আমরা? নগদ টাকার সমান। আচ্ছা, মালিকানা হস্তান্তর বলেছি আমরা না, মনে হয় বলছি একটু পরে। নগদ টাকার সমান পয়েন্টটা বলে দিই। নগদ টাকার মতো এরূপ দলিলের সাহায্যে দেনা পরিশোধ করা যায়। কি বললাম?
ক্যাশ টাকা দিয়ে যেমন তুই তোর দেনা শোধ করতে পারিস, তুই নগদ টাকার মতো তুই এই সমস্ত দলিল দিয়ে তো দেনা পরিশোধ করতে পারিস। ধরো আমার কাছে টাকা পায়, ও আমার কাছে ধর 10,000 টাকা পায়, থেকে মাল কিনে 10,000 টাকা পায়, তা আমার কাছে এখন ক্যাশ টাকা নেই, আমি দলিল দিয়ে দিলাম, শোধ হয়ে গেল, দলিলের মধ্যেও শোধ হয়ে যাচ্ছে। তারপর কি স্বনামে মামলা, ঠিক আছে। স্বনাম মানে কি? স্বনাম মানে বুঝতে পারছিস, নিজের নাম। স্বনাম মানে, স্ব মানে কি বলে, নিজের, নিজের নামে মামলা। তো বলছে এরকম দলিলে উল্লিখিত অর্থ আদায়ের জন্য, এই সমস্ত দলিলে যে টাকার কথা লেখা আছে সেই টাকাটা আদায় করার জন্য হস্তান্তর গ্রহীতা, যে হস্তান্তর গ্রহীতা সে তার নিজের নামে আদালতে মামলা দায়ের করতে পারে। অর্থের পরিমাণ নির্দিষ্ট আছে। কি মনে হয় এই দলিলে কি টাকার পরিমাণ নির্দিষ্ট করে লেখা থাকবে? এই দলিলে কি টাকার পরিমাণ নির্দিষ্ট করে লেখা থাকবে? ও আমাকে 10,000 টাকা পায়, দলিল লিখছি, টাকা তো লেখা থাকবি। আরে সবচেয়ে বড় কথা, আমি যদি কাউকে, এটা বাদ দে, ওইগুলো ভুলে যা, দলিলটা ভুলে যা, চেকের কথা বুঝতে পারি। আমি তো কাউকে চেক পেমেন্ট করবো, তো চেকে তার টাকা লেখা থাকে না, তো কমন জিনিস তো এটা। তারপর ঋণের প্রমাণপত্র, এটিকে অনেক ক্ষেত্রে ঋণের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হয়। ঋণের প্রমাণপত্র, ধর আমি তোর থেকে ধর কোনো, বুঝতে পারছিস তো, যে লোন নেওয়া হয়েছে, এটা তো প্রমাণ, ওর থেকে আমি টাকা ধার নিয়েছি বা বলতে ওর থেকে মাল নিয়েছি, প্রমাণপত্রটা, বুঝতে পারছিস তো। প্রমাণপত্রটা কি? আমি তোকে বলছি শোন, ওর থেকে ধর আমি 10,000 টাকার মাল কিনলাম, ওকে তো টাকাটা শোধ করতে পারছি না, কিন্তু ও বুদ্ধি করে একটা কাগজ লিখিয়ে আমাকে দিয়েছে, আমি সাইন করে ওকে দিয়ে দিয়েছি। আমি পরবর্তী সময় বললাম না না আমি তো তোমার থেকে মাল নিইনি, ও বলবে এই তো প্রমাণ আছে, বুঝতে পারলি, এটা প্রমাণপত্র। তাহলে বোঝা গেল। আর মালিকানা হস্তান্তর বলেছি, দেখ মালিকানা হস্তান্তর নর্মাল যাবে, আমার ফোনের দোকান, আমার কাছ থেকে ফোনটা তোর কাছে চলে গেল, তারপর মালিকানা ট্রান্সফার হলো। কিন্তু হস্তান্তরযোগ্য দলিল মালিকানা হস্তান্তর মানে, স্যার মানে বুঝতে পারলাম না, হস্তান্তর দলিল মালিকানা হস্তান্তর মানে কি বলছে? ব্যাপারটা হচ্ছে সুমন আমার কাছে টাকা পায়, আমি সুমনকে বিল লিখে দিয়ে দিলাম, আবার সুমনের কাছে ধর আরেকজন টাকা পায়, সুমনের কাছে ধর আরেকজন টাকা পায়, তা সুমন ওই বিলটা আরেকজনকে দিয়ে দিল, তার হস্তান্তর হলো না, হস্তান্তরযোগ্য দলিল, তো ব্যাপার হয়ে গেল। এই তো পয়েন্ট, এই কটা পয়েন্ট বললেই হয়ে যাবে।